তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন কিন্তু চলছে, কিন্তু আবার সম্পূর্ণ নতুন নিয়মে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেল। এবং এখন বর্তমানে আপনি ফর্মটা সাবমিট করার পর আগে যে ডাউনলোড ফর্ম অপশানটা ছিল সেই অপশানটা বর্তমানে তুলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে অনেকের কোশ্চেন, তাহলে তো ফর্মটা ডাউনলোড করতে পারছি না, সেক্ষেত্রে কি আমরা টাকা পাবো না, অথবা স্টেটাস আমরা কীভাবে চেক করব? ফর্মটা ডাউনলোড করে সেখান থেকে স্টেটাস চেক করা যেত, কিন্তু এখন তো সেটা অপশানটা তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা স্টেটাস কীভাবে চেক করবো, অথবা যে কারোর যদি কোনো রকম অ্যাপ্লিকেশান ভুলভাল হয়ে থাকে সেক্ষেত্রে এডিট কীভাবে করবো সেটা আমরা জানিয়ে দেবো। এবং অনলাইন আবেদনটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো। এখন তো বহু মানুষ বিভিন্ন জায়গায় ভুল করছে, সেই ভুলগুলির কারণে তার ফর্মটা কিন্তু রিভার্ট করে দেওয়া হচ্ছে, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেকের ফর্ম। সেই জন্য কোন ভুলগুলি আপনাকে একদম করলে চলবে না, প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো। অনেকে কিন্তু ডকুমেন্টস আপলোড কাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মানুষ প্রচুর পরিমাণে ভুল করছে। সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতি, সঠিক নিয়মের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এডিট কীভাবে করবেন, তার সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু করা হয়েছে, সেটা কীভাবে করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং অনেকের কোশ্চেন যে বর্তমানে আমি অফলাইনে ফর্মটা জমা দিয়েছি, সেক্ষেত্রে কি আমাকে অনলাইন করতে হবে নাকি, অথবা যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা দিয়েছে টাকাও পেয়ে গেছে সেক্ষেত্রেও কি তাদেরকে অনলাইন করতে হবে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নিন, এবং বিভিন্ন মানুষ কোথায় কোথায় ভুল করছে সেটা আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য সিটিজেন অ্যাক্সেস পোর্টাল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে কিন্তু বহু মানুষ ভুল করছে, এখানে কিন্তু যে কোনো মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছে। তবে এখানে বললে কি, এখানে পরিবারের যে হেড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। কথাটা একটু খেয়াল রাখবেন, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসাবেন, কারণ মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইল নাম্বারটা দিয়ে পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর সর্বপ্রথম কিন্তু হেড অফ ফ্যামিলির ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখবেন, ঠিক আছে, পরিবারের হেড যাকে রাখবেন তার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন, যেটা কিন্তু আধার কার্ডে রয়েছে সেই নামটা বসাবেন। তারপরে আপনি কী করবেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। এই ক্যাটাগরির কাছে অনেকে বুঝতে পারছে না। দেখুন এখানে যারা জেনারেল তারা কোনটা সিলেক্ট করবেন, তারা কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করবেন, অথবা যদি এসসি এসটি ওবিসি যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। ওকে, তো এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রিলিজনটা সিলেক্ট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। এটা বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন মেম্বার সেটা এখন লিখতে হবে। বর্তমানে আমি যেই ফ্যামিলির আজকের আবেদনটা করছি এই ফ্যামিলি কিন্তু টোটাল 3 জন হেড অফ ফ্যামিলিকে নিয়ে এই আবেদনটা কিন্তু আমি 29শে জুন আবেদন করছি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3 জন এখানে অ্যাড হয়ে গেল। প্রথম হেড অফ ফ্যামিলি, মেম্বার 2তে তার স্ত্রীকে রাখবো, এবং মেম্বার 3তে তার একটি ছোটো বাচ্চা রয়েছে, তার ডিটেলস কিন্তু বসাবো। এবার দেখতে পাচ্ছেন এখানে বলা হয় যে ডিসেবিলিটি, বর্তমানে যে হেড অফ ফ্যামিলি সেই কোনো প্রকারের ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট নাম্বার, কত % ডিসেবিলিটি এবং ডিসেবিলিটি সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। এবার যদি ডিসেবিলিটি না হয়ে থাকে সেক্ষেত্রে নো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর কিন্তু আধার কার্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার কার্ডটি আপলোড করতে হবে। এখানে কিন্তু বহু মানুষ ভুল করছে, সেই জন্য কিন্তু অনেক মানুষের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এবং যে বর্তমানে রিটার্ন পাঠিয়ে দেওয়া হচ্ছে। কী ভুলটা করছে, তো সেক্ষেত্রে মানুষ করছে যে আধার কার্ডে একটা সাইড আপলোড করে দিচ্ছে। তাদেরকে বলে কি আধার কার্ডে উভয় সাইড একটা পেজে করে আপনি আপলোড করে দেবেন, অরিজিনালটা আপলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। সেই জন্য পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, যেটা কিন্তু স্থায়ী ঠিকানা, সেই অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দেবেন।
ভিলেজ, পোস্ট অফিস পুরো অ্যাড্রেস লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এবার এখানে যে এরিয়া টাইপ এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যারা কিন্তু শহরে বাস করে আরবান, যারা গ্রামে বাস করে রুরাল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোডটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পোস্ট অফিস এখানে পোস্ট অফিসে সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো একে একে সমস্ত ডিটেলস সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেক মানুষ ভুল করছে। কী করছে, অনেকের ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে, সেটা তারা জানে না। যাদের কিন্তু ডব্লিউবি দিয়ে যেসব ভোটার কার্ড শুরু, ঠিক আছে, ডব্লিউবি দিয়ে শুরু, সেই সব অনেক ভোটার কার্ড কিন্তু বাতিল করে দিয়ে তাদের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে বর্তমানে নতুন যে ভোটার কার্ডটা সেটা আপনাকে আপলোড করতে হবে, কথাটা খেয়াল রাখবেন। এর মধ্যে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু পার্ট নম্বর অর্থাৎ ওই অংশ নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। অংশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু খুলে যাবে। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি বর্তমানে রেশন কার্ড রয়েছে। যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কী ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা শুধু বসাবেন। এখানে কিন্তু অনেকে ক্যাটাগরি লিখে দিচ্ছে, শুধু নাম্বারটা বসাবেন। দেখুন, যেসব কথাগুলি বলছি ভালো করে শুনে বুঝে করবেন। তবে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে বলা হয়েছে যে আপনার ফ্যামিলিতে 3টি বা 3টির বেশি কি পাকা রুম রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। অনেকে কিন্তু পাকা রুম রয়েছে ইচ্ছা করে নো করে দিচ্ছে, এরকম কিন্তু করবেন না। ভেরিফিকেশন করতে আসবে, সমস্যা হতে পারে। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কোনো জমি রয়েছে কি, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি জমি থেকে থেকে কত শতক রয়েছে, কত ডেসিমেল, সেটা কিন্তু ডেসিমেলে আপনি বসিয়ে দেবেন অথবা শতকে বসাতে পারেন। তো এখান থেকে আমি লিখে দিলাম। এরপরে বলা হয়েছে আপনার পরিবারে যে কোনো রকমের 4 চাকার গাড়ি রয়েছে, নন কমার্শিয়াল, কথাটা খেয়াল রাখবেন। অনেকে কিন্তু নন কমার্শিয়াল মানে হচ্ছে প্রাইভেট গাড়ি। আপনার পরিবারে কোনো রকম প্রাইভেট গাড়ি কি রয়েছে, বাণিজ্যিক গাড়ি নয়, কমার্শিয়াল গাড়ি নয়, নন কমার্শিয়াল গাড়ি যদি থেকে থাকে 4 চাকার গাড়ি, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যদি আপনি এখানে ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কতগুলি গাড়ি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে যে কোনো রকম যাকে হেড অফ ফ্যামিলি করেছেন তার কি কোনো প্রকারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করে এখান থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা বসাবেন। এবার মেন কথা হলো এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল করছে। কী ভুল করছে, যে স্বাস্থ্যসাথী কার্ডের প্রথমত চেক করে নেবেন যে স্বাস্থ্যসাথী কার্ডে কতজনের নামটা রয়েছে। এবার তার মধ্যে যদি যে হেড অফ ফ্যামিলি জায়গায় রেখেছেন তার যদি নামটা থেকে থাকে তবেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাবেন, অন্যথায় কিন্তু বসানোর দরকার নেই। অনেকে কী হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডে যে লিস্টে তার নাম নেই তাও এখানে হ্যাঁ করে দিচ্ছে, এটা কিন্তু ভুল। তার যদি নামটা থেকে থাকে তবেই কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের ইনকাম ট্যাক্স বা যে প্রফেশনাল ট্যাক্স দেয়, যদি দিয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে প্যান কার্ড, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি প্যান কার্ড রয়েছে। যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ওকে, তারপর বলা হয়েছে আপনার পরিবারের ফ্যামিলি ইনকামটা কত, বার্ষিক ফ্যামিলি ইনকামটা কত, সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে আপনার যে বর্তমানে যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পরে সে বর্তমানে এমএলএ, এমপি, মিনিস্টার বা পঞ্চায়েতে কোনো রকম ডিপার্টমেন্টে কাজ করে কিনা ইয়েস নো করবেন। গভর্নমেন্ট পেনশন পায় কিনা ইয়েস নো করবেন। জিএসটি নম্বর আছে কিনা এখানে ইয়েস নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে নাম্বারটা বসিয়ে দেবেন, অন্যথা নো করে আপনি নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপরে বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে কি আবেদন করেছে। যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের যে গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছিল। যদি পেয়ে থেকে সেটা সিলেক্ট করবেন, ইয়েস করবেন। ইয়েস করে সেই স্কিমটাকে থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে অনেকে কী করছে যে এখানে পিএম কিষাণ তো নাম নেই। দেখুন, যেগুলো নাম রয়েছে তার মধ্যে যদি পেয়ে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, অন্যথায় সিলেক্ট করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে, বোঝা গেল। এই লিস্টের মধ্যে যদি নাম থেকে থাকে
সেক্ষেত্রে সিলেক্ট করবেন। বর্তমানে এই যে ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু পাচ্ছিল, সেটা কৃষক বন্ধু আমি সিলেক্ট করে নিয়েছি। এভাবে বলা হয়েছে এই স্কিমটা কি আপনি বন্ধ করতে চান? যদি এই স্কিমটা বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আমি কিন্তু বর্তমানে নো সিলেক্ট করছি। এবার আপনি যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করে এখানে সেভ করে দেবেন, ঠিক আছে? এবার চলে আসি মেম্বার টুর কাছে। দেখুন বর্তমানে কিন্তু মেম্বার টু হিসেবে আমি এর স্ত্রীকে রাখছি। বর্তমানে এর স্ত্রীকে আমি রাখছি। দেখুন এখানে যে নামগুলি ইউজ করছি বিজু দাস, এই যে নামগুলি এগুলি এক্সাম্পল হিসাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে মেম্বার টু হিসেবে স্ত্রীকে রাখছি। তার স্ত্রী অ্যাডাল এখানে সিলেক্ট করলাম, করে দেওয়ার পর তার স্ত্রীর নামটা বসিয়ে দিলাম এবং যেহেতু স্ত্রী সেই জন্য ওয়াইফ এখান থেকে সিলেক্ট করলাম, করে দেওয়ার পর তার ডেট অফ বার্থ এবং এখানে জেন্ডারটা সিলেক্ট করলাম, করে দেওয়ার পর ক্যাটাগরি রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? এবং এই যে স্ত্রী এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, এলিজিবল, সেজন্য ভালো করে দেখে নিন। তারপরে মোবাইল নাম্বার, তারপর ডিসেবিলিটি কেনা ইয়েস নো করবেন, তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ভোটার কার্ডটি নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর যাকে মেম্বার টু রেখেছেন তার ভোটার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর অ্যাসেম্বলি পার্ট নম্বর বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে বলা আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, এখানে ইয়েস নো করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দেয় কিনা ইয়েস নো করবেন। প্যান কার্ড রয়েছে কিনা ইয়েস নো করবেন। যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টুর আপনি যাকে সিলেক্ট করেছেন সে বর্তমানে কী কাজ করে, তারপরে বর্তমানে তারা কতদূর পড়াশোনা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোনো রকম এমএলএ এমপি এরকম কোনো রকম পদে রয়েছে কিনা এখানে ইয়েস নো করবেন। তারপরে গভর্নমেন্টের পেনশন পায় কিনা ইয়েস নো করবেন। জিএসটি নম্বর আছে কিনা এখানে ইয়েস নো করে আপনি নেক্সট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে কোনো রকম সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা ইয়েস নো করবেন, অথবা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি কোনো রকম মহিলা সিলেক্ট করবেন, কোনো রকম মেম্বার হিসেবে যখন আপনি মহিলা সিলেক্ট করবেন এবং তার বয়স যখন 25 থেকে 60 বছরের মধ্যে যখন তার বয়সটা হবে তখন তো এই অপশানটা অটোমেটিক আপনার সামনে শো হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছেন, এখানে কি করবেন ইয়েস সিলেক্ট করবেন, ইয়েস কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে? এর সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এই মহিলা বর্তমানে কোনো রকম গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিডির মাধ্যমে পাচ্ছিল, তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি পেয়ে দেখে সিলেক্ট করবেন, ইয়েস করবেন। বর্তমানে কিন্তু এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার কিন্তু পাচ্ছিল। আচ্ছা, আমার এখানে অনেক কোশ্চেন যে লক্ষ্মী ভাণ্ডার তো ডিবিডির মাধ্যমে দেওয়া হচ্ছিল না। দেখুন যেহেতু এখানে নামটা রয়েছে আপনি এখানে সিলেক্ট কিন্তু করে দেবেন, ঠিক আছে? এখানে লক্ষ্মী ভাণ্ডারটা সিলেক্ট করবেন। লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করে এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারকে আপনি বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান ইয়েস করবেন, অন্যথা নো করবেন। দেখুন যেহেতু আপনি লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হচ্ছে সেই জন্য এখানে ইয়েস কিন্তু সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো সেই জন্য আমি ইয়েস সিলেক্ট করলাম। ইয়েস সিলেক্ট করে এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে এবং এখানে ভালো করে দেখে নেবেন বর্তমানে কিন্তু যে মহিলার নামটা লেখা রয়েছে তার নিচে অন্নপূর্ণা যোজনাটা লেখা রয়েছে কিনা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই লেখাটা আসতে হবে। আচ্ছা, হয়ে গেল। এরপরে মেম্বার 3 হিসেবে এর একটি ছোটো ছেলে রয়েছে, ছোটো বাচ্চা রয়েছে, তার ডিটেলস কিন্তু বসাবো। সেই জন্য এখানে চাইল্ড কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু ছোটো বাচ্চা এর কিন্তু 18+ বয়স হয়নি, 18 নিচে, সেই জন্য চাইল্ড কিন্তু সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে তার নাম, তারপর রিলেশান এখান থেকে সন আমি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু ছেলে সিলেক্ট করে নিলাম। করে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, তারপরে এখানে জেন্ডার, তারপরে ক্যাটাগরি, তারপরে রিলিজন এখান থেকে একে একে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দিবেন। ডিসেবিলিটি কেনা এখানে ইয়েস নো করবেন। করে দেওয়ার পর আধার কার্ডটা এখানে নাম্বারটা বসিয়ে আধার কার্ডটি আপনি আপলোড কিন্তু করে দেবেন। আধার কার্ড আপলোড করে দেওয়ার পর নেক্সট করবেন। ভোটার কার্ড কোনো রকম আপলোড করার দরকার নেই। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু এই যে শিশুর বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা এখানে ইয়েস নো করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নামটা রয়েছে কিনা ইয়েস নো করবেন। করে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর ইনকাম ডিটেলস, এমপ্লয়মেন্ট ডিটেলস এগুলো বসাতে হবে না, নেক্সট করবেন। তারপরে এখানে সিএ অথবা এসআর ট্রাইব্যুনালের আবেদন করেছে কিনা এখানে ইয়েস নো করে নেক্সট করবেন। বর্তমানে কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পেয়েছে কিনা এখানে ইয়েস নো করে নেক্সট করবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু যখন আপনি চাইল্ড সিলেক্ট করবেন তখন কিন্তু সিলেক্ট করতে হবে বর্তমানে সে কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার স্কুলের নামটা বসাবেন এবং এখানে গভর্নমেন্ট না প্রাইভেট এখান থেকে সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? কারণ মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছিল যে যেই সব পরিবারে বাচ্চারা গভর্নমেন্টে পড়ে, গভর্নমেন্ট স্কুলে পড়ে তাদের কিন্তু টাকাটা তাড়াতাড়ি দেওয়া হবে, এটা তো বলেছিল। সেই জন্য কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন গভর্নমেন্ট আর প্রাইভেট। তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমানে ভ্যাকসিন নিয়েছে কিনা এখান থেকে ইয়েস নো এখানে সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তো সমস্ত মেম্বারের ডিটেলস বসানোর পর তারপর ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। তারপর ঠিক চিহ্ন মারবেন এখানে মেরে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন।
পুরো ভিডিওটা দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবং সঙ্গে বলে কি, এখন কিন্তু আর ডাউনলোড ফর্ম অপশান কিন্তু নেই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করে দিল। এটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। এবার নিচে আসার পর একটি ডাউনলোড ফর্ম একটি অপশান ছিল, সেই অপশানে ক্লিক করে আপনার ফর্মটা ডাউনলোড করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখন কিন্তু বর্তমানে নিচে যদি আপনি আসেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে ওকে ডান বলে লেখা রয়েছে। আর কোনো কিছু অপশান নেই যে ফর্মটা ডাউনলোড করা, কোনো অপশান নেই। দেখতে পাচ্ছেন নিচে ওকে ডান এই অপশানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন যে বর্তমানে ফর্মটা তো ডাউনলোড হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস কীভাবে চেক করবো? দেখুন, এখন বর্তমানে স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, পরে আবার চালু হতে পারে, কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস দেখানো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু ফর্মটা ডাউনলোড করাও বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনি যদি আপনার ফর্মের স্ট্যাটাস জানতে চান, বর্তমান ফর্মের কী অবস্থা রয়েছে তার স্ট্যাটাস বর্তমানে যদি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু হয় আপনার পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা নিয়ে যাবেন, নিয়ে কিন্তু তারা জানিয়ে দেবে। আচ্ছা, এবার এরকম কোশ্চেন যে বর্তমান ফর্মটা ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে যে পঞ্চায়েত অফিস থেকে কিছুদিন আগে বলা হচ্ছিল যে সবাই কিন্তু সেই যে ফর্মটা ডাউনলোড করে সবাইকে জমা করতে হবে, সেটা কি আর এখন করতে হবে না? না, এখন আর করতে হবে না। এখন তাহলে ভেরিফিকেশানটা কীভাবে হবে? বর্তমানে কিন্তু ভেরিফিকেশান বর্তমানে প্রতি বাড়ি বাড়ি আশাকর্মী অথবা যে পঞ্চায়েতের যে অফিসার রয়েছে, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান করছে। আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তা আপনার ডিটেলসটা তাদের কাছে রয়েছে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু ভেরিফিকেশান করতে আসছে, সবার বাড়ি বাড়ি ভেরিফিকেশান করতে আসছে। এবার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এর পরের স্টেপ কী হবে? ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এরা ভেরিফাই করে বিডিওর কাছে কিন্তু ফরওয়ার্ড করে দেবে। তারপরে বিডিও অফিসে এই দায়িত্বে যে আছে সে কিন্তু আপনার যে সমস্ত কিছু ভেরিফাই করবে, সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো কিছু ভুলভাল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কাছে দুটো অপশান থাকবে। এখানে সেন্ড টু ভেরিফায়ার এই অপশানটা সিলেক্ট করে সে যদি সাবমিট করে দেয়, সেক্ষেত্রে আপনার ফর্মটা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। তারপর সরাসরি কিন্তু ডিএমের কাছে ফরওয়ার্ড হয়ে গেল এবং সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি সে এখানে রিভার্ট অ্যাপ্লিকেশান এটা যদি সিলেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা ফেরত কিন্তু চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর তারপর কিন্তু পঞ্চায়েত অফিস থেকে কল করা হবে, কল করে কিন্তু আপনাকে ডাকা হবে এবং কী কারণে ফেরত পাঠানো হয়েছে তারা আপনাকে জানিয়ে দেবে এবং সেই প্রবলেমটা সলভ করে দিলেই আবার আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি ফুল প্রসেস, এইরকম কিন্তু যে ভেরিফিকেশানটা হচ্ছে বর্তমানে। এবার মেন কথা হলো যে এডিটটা আমরা কীভাবে করব। বর্তমানে আপনার কোনো রকম ফর্মে ভুলটা রয়েছে, এডিট কীভাবে করব? দেখুন, যাদের কিন্তু ফর্মটা রিটার্ন করা হচ্ছে, রিভার্ট করা হচ্ছে, তারাই একমাত্র এডিট করতে পারবে, সবাই কিন্তু এডিট করতে পারবে না। যাদের ফর্মটা রিটার্ন করা হচ্ছে, রিভার্ট করা হচ্ছে, তারাই এডিট করতে পারবে। কীভাবে? তবে আপনি করতে পারবেন না। যখন কিন্তু যে বিডিও অফিস থেকে রিভার্ট করা হবে আপনার অ্যাপ্লিকেশানটা, তখন অ্যাপ্লিকেশানটা পঞ্চায়েতে চলে আসবে। চলে আসার পর তারপরে পঞ্চায়েত অফিস থেকে কল করলে তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস থেকে নিয়ে যাবেন, তারপরে পঞ্চায়েত অফিস তরফ থেকে তারা কিন্তু করে দেবে, আপনার অ্যাপ্লিকেশানটা এডিট কিন্তু করে দেবে তারা, আপনাকে নিজে থেকে করতে হবে না। কল করে ডাকলে আপনি গিয়ে এডিটটা করে আসবেন, সংশোধনটা করে আসবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা জানিয়ে দিলাম, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে এডিট করবেন সেটা জানিয়ে দিলাম। এখন বর্তমানে সবাইকে কিন্তু অনলাইন করতে হচ্ছে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সবাই কিন্তু অনলাইনটা করে নিন, সবাই অনলাইনটা করে নিন। এখানে অনেকে কোশ্চেন যে বর্তমানে আমি কিন্তু অফলাইনে ফর্মটা জমা দিয়েছি, সেক্ষেত্রে কি আমাকে অনলাইন করতে হবে? হ্যাঁ, করতে হবে। এবার অনেকে বলছে যে আমি অফলাইনে ফর্মটা জমা দিয়েছি, টাকাও পেয়ে গেছি, সেক্ষেত্রে কি অনলাইন করতে হবে? হ্যাঁ, তাও করতে হবে, সবাইকে অনলাইন করতে হবে। এবার মেন কথা হলো 1 জুলাই থেকে যে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কত টাকা পাবো? যারা কিন্তু এর আগের মাসে টাকা পায়নি তারা কি 6 টাকা পাবে? দেখুন, বর্তমানে কিছু রিপোর্ট অনুযায়ী, আপডেট অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে কিন্তু যারা আগের মাসে টাকা পায়নি, তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা কিন্তু একসঙ্গে 6,000 টাকা কিন্তু পেতে পারে। 1 জুলাই থেকে যখন টাকা ছাড়া হবে তখন জানা যাবে যে 3,000 টাকা দেয় না 6,000 টাকা দেয়, সেটা জানা যাবে। তো সেক্ষেত্রে আগের মাসে যাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়ে গিয়েছিল, তারা হতে পারে এই মাসে যে 3,000 টোটাল 6,000 টাকা পেতে পারে। তবে দেখা যাক কী হয়, কোনো আপডেট এলে জানিয়ে দেবো। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।